জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে সরকার। তবে এনবিআর বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা জানান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ছাপিয়ে বর্তমান সরকার বাজেট দিবে না বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাকিব হাসান জানাচ্ছেন বাকিটুকু। এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করেছে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশটি নিয়ে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আপত্তি থাকলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআর এর আপনার করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। রাজস্ব আদায় কোনো প্রভাব না হয়েছে। আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আগামীর বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বড় ঘাটতি কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা টাকা ছাপিয়ে বাজেট দিবে না বর্তমান সরকার। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প ইডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট অথবা টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। ক্রয় কমিটির বৈঠকে ভোজ্য তেল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাইস ব্র্যান্ড অয়েল আনার জন্য, কারণ ওই তেলের একটু ঘাটতি আছে, ওটার জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগে ভাগ করে জাতীয় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃষ্টি করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দক্ষতা উন্নয়ন, স্বার্থের দ্বন্দ্ব হ্রাস, দেশের কর ভিত্তি সম্প্রসারণ করা এবং কর প্রশাসন থেকে কর নীতি নির্ধারণকে পৃথক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বার্তায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, এই পুনর্গঠন কেবল একটি আমলাতান্ত্রিক রদবদল নয়, এটি একটি ন্যায্য, আরও সক্ষম কর ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বাংলাদেশের সব নাগরিকের চাহিদা পূরণ এবং তাদের আশা বাস্তবায়নের জন্য নীতি নির্ধারণ এবং পরিচ্ছন্ন কর প্রশাসন শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চে নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এস সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামীকালের কার্যতালিকায় আপিলটি 1 নম্বরে থাকবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতির মামলায় 3 বছর সাজার বিরুদ্ধে আপিল করেছেন। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি। আপিলের জন্য ডাক্তার জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। এদিন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 2024 সালের 5ই অগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 3 আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে একজনের দণ্ড। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। ইলিয়াস মাতবরের আরও তথ্য। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালে 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রউফ ও ইয়াসিন মারা গেছেন। কারাগারে আছেন শাহাদাতুল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহের। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাকে সঠিক মনে করছেন না আসামি পক্ষ। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন, 3 জন মারা গেছেন, 10 আসামি কারাগারে আছেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর 12টায় শেষ হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও আসিয়ার স্বজনরা। প্রতিনিধি আশরাফুল সাগরের তথ্যচিত্রে প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিনে সকালে আদালতে হাজির করা হয় মামলার সকল আসামিকে। দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আগামী 17 মে এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন। মাগুরা শহরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। পরে শিশুটির মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। গত 13 এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। 11 কার্যদিবসে আজ শেষ হয় বিচারিক কার্যক্রম। ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও বোনের শাশুড়ির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বড় ধরনের সংস্কারের হাত দিলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে
জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠকে তিনি কথা বলেন। সেখানে কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতেই জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য। বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবসময় ভূমিকা পালন করেছে। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের রূপ অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর অপর স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধের প্রতিদান নিতে ভারত বাংলাদেশকে কলোনি বানিয়ে রেখেছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। ইউসুফ আলীর প্রতিবেদন। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শেখ হাসিনাও বলতো, আপনাদের মনে নেই, আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নাই আপাতত। এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি ইদানি। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে। ফারাক্কা বাঁধ নিয়ে অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, চুক্তি অনুযায়ী অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে না দিয়ে ভারত অবন্ধুসুলভ আচরণ করছে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল ৭১ সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা ৭১-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিরুদ্ধে কথা বললেই ভারত আধিপত্যবাদী আচরণ শুরু করে। পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে, এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। রাজধানী মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানির পরে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। দেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা।
রাজধানী আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামী, এনসিপি, এনডিএম, গণসংহতি আন্দোলন ও এবি পার্টি সহ 17টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। চিটাগং পোর্ট আসলে কিন্তু শুধু চিটাগংয়ের পোর্ট না, সমগ্র বাংলাদেশের পোর্ট। ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট, রাইট? যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, সবার জন্যই এটা প্রাইমারি। তো তাই যদি হয়ে থাকে চিটাগং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে। আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। যে অস্ত্রে মানুষের নিশ্চিত মৃত্যু হয় সেই অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে বিরত রাখতে হবে, তবে ঝুঁকিপূর্ণ জায়গার আলোচনা সাপেক্ষে অস্ত্রের ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মিরপুরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা জানান তিনি। টুর্নামেন্টের ফাইনালে এপিবিএনকে 2 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে যেখানে, সেসব জায়গায় অবশ্য আমরা মেন্টালিটি ডিফারেন্ট হয়। সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশিন করা 75 জন বাংলাদেশি মুসলিম এবং 3 জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। পুশ ইন হওয়া ব্যক্তিরা আরও জানায়, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরকেও পাশবিক নির্যাতন করে। তারপর তাদের চোখ বেঁধে সামরিক বিমানযোগে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় তাদের রেখে যায়। পুশিনকৃত 78 জন ব্যক্তিকে মান্দারবাড়িয়া থেকে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে 11 তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয়। 3 জন ব্যক্তি 78 জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। সেই যে 3 জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি, তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। সো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো যদি ইনফিলট্রেশন করানো হয় সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।